এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো তোমরা। তো আজকে আমরা বিগত ক্লাসে আমরা 2.3 শেষ করছি। তো আজকে ক্লাসে আমরা 4 করব, কিন্তু তার আগে আমি একটা কোশ্চেন যেটা আমার কাছে আসছে, অনেকগুলো কোশ্চেনের মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা ছিল যে পলিটেকনিক স্টুডেন্টদের ডুয়েট সিলেবাস সম্পর্কে কতটুকু ধারণা থাকা উচিত বা তারা আগে কতটুকু সিলেবাস শেষ করে আসবে। তো আমি একটা বলতে চাই যে আমার ব্যাপারে হচ্ছে, আমার নিজের কথাই বলি যে আমি সপ্তম সেমিস্টারে এসে জানছি যে ডুয়েট কিছু আছে, ডুয়েট সম্পর্কে, আর যার একটা বড় ইফেক্ট আমার অ্যাডমিশনে পড়ছে। ক্লাসগুলোতে আমি তেমন বুঝতাম না, আর সেই প্রেশারের কারণে দেখা গেছে ডুয়েটের পরিবেশটা এমন যে তুমি যদি ক্লাসগুলো প্রথম আসার পর সিলেবাসটা ভালোভাবে বুঝতে না পারো, তাহলে তোমার অনেকটা প্রেশার পড়ে যাবে, আর প্রেশার সামলাই না উঠতে পারলেই তখন তুমি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাবে, আর যার কারণে কি অধিকাংশ ছেলে কিছু মাস পরেই চলে যায় অনেক স্টুডেন্ট। তো সেটা আমার ক্ষেত্রে হয়েছে, কিন্তু আমি ওভারকাম করে নিয়েছি, কিন্তু সবাই সেটা পারে না। তো আমি বলবো যে তোমরা আমি যেগুলো ফলো করছি সেটা তোমরা ফলো করতে পারো। আমি যে ক্লাসগুলো তোমাদের করাইতেছি, আমার ক্লাস না, তোমরা যে কোনো ক্লাসই ডিপ্লোমার দেখতে পারো, কিন্তু আমি যে ক্লাসগুলো করাইতেছি তোমরা যে কোনো সিকোয়েন্স অবলম্বন করতে পারো। সেই ক্লাসগুলো মোটামুটি সপ্তাহে একটা সময় নিয়ে নোট করে রাখবা। দ্বিতীয়ত, সূত্র ও বেসিক বিষয়গুলো ভালোভাবে অধ্যয়ন করতে হবে। দেখো, তোমরা কিন্তু পলিটেকনিক্যালে তোমাদের নিজেদেরও পড়া আছে, তো তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমরা কিন্তু একটা বড় সময় যে অ্যাডমিশনের মধ্যে সময় দিতে পারবা না। তো তোমরা কি করবা, একটা সপ্তাহে একটা নির্দিষ্ট সময় নিয়ে তোমরা কি করবা, যে সূত্রগুলো, যে ক্লাসগুলো নেওয়া হইতেছে, যে সূত্র, যে বেসিকগুলো দেওয়া হইতেছে, সেই বেসিকের উপরে একটু ভালোভাবে নিজেদের একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা যে বেসিকগুলো কী। ম্যাথ পরে তোমরা এখানে আইসা বেসিক সহকারে করতে পারবা, কিন্তু বেসিকগুলো ধারণা না থাকলে এখানে আইসা নতুন কিন্তু তোমরা ক্লাসগুলো একটু প্রেশারাইজড হয়ে যাবা। 3 নম্বর কি, ক্লাসে যে ম্যাথগুলো করানো হবে, মানে ক্লাসে বলতে আমি যে তোমাদের ম্যাথগুলো দিব, আমি প্রত্যেকটা টপিক্সের উপর টাইপ করে ম্যাথ করে দিব। 2-3টা বিগত সালের ডুয়েটে যেগুলো আসছে সবগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সেইখান দিয়ে সূত্র অনুযায়ী যে ম্যাথগুলো একটু আমি টাইপ করে দিব, সেগুলো 2টা বা 3টা যে স্পেসিফিক ম্যাথগুলো আমি টাইপ করে দিব, সেগুলো তোমরা একটু নোট করে রাখবা, যাতে সূত্রের সাথে মিল রেখে ওই ম্যাথগুলো দেখলেই বুঝতে পারো যে এই সূত্রটা কী জন্য ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, পলিটেকনিক্যালে বসে যতটা সম্ভব ডুয়েট সিলেবাসের বেসিক বিষয়গুলো ধারণা নিতে হবে, যাতে অ্যাডমিশনে এসে ওই আগের কথাই যে অ্যাডমিশনে আসার পর তুমি প্রথম ক্লাস প্রথম 1 সপ্তাহ তোমাদের বেসিকটা দেওয়া হইবে। প্রথম 1 সপ্তাহ কিন্তু তোমাদের অত প্রেশারাইজ করা হবে না, তোমাদের বেসিক দেওয়া হইবে, যাতে তোমরা আগে এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে পারো। তো সেক্ষেত্রে তোমরা যদি বেসিকটা আগে কিছুটা জানা থাকে যে আমার এইগুলো পড়তে হয় ডুয়েটে, আমরা ডুয়েটে আসলে নন পার্ট এইটা থাকে, ডিপার্টমেন্ট পার্ট এতটা থাকে, তারপর আমার এইভাবে আগাইতে হয়, এগুলো যদি তোমার একটা ভালো ধারণা থাকে, তাহলে কিন্তু তুমি ক্লাসের মধ্যে তোমার ইজি ফিল হইবে, তোমার অতটা প্রেশার লাগবে না, এবং তোমার মনে হইবে যে না, আমি এখানে জেনারেলভাবেই পড়াশোনা করতে পারবো, এবং তোমার মাথায় অতটা প্রেশার পড়বে না। আচ্ছা, তাহলে এখন আমরা 4 পয়েন্ট মেথডে চলে যাই। আচ্ছা, তাইলে আমরা 4 পয়েন্টের আজকের পয়েন্ট মেথডের যে আমাদের 3টে পয়েন্ট ছিল, 2 পয়েন্ট আমরা কমপ্লিট করছি, 3 পয়েন্ট কমপ্লিট করছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে 4 পয়েন্ট মেথড। তো 4 পয়েন্ট মেথডের আমরা একটা এক্সাম্পল দেখবো, আর এই এক্সাম্পলটা কিন্তু ডুয়েটের 4-5 আসছে এবং খুবই ইম্পর্টেন্ট। আমরা 3 পয়েন্টের যে এক্সাম্পলটা দেখছো ওইটাই আমরা 4 পয়েন্টের ক্ষেত্রে ইউজ করবো, জাস্ট একটু ডিফারেন্স আছে এই জায়গায়, যেটার জন্যই আমি ম্যাথটা নিছি। তো সেটা হয়েছে, আমাদের আগে ছিল কিন্তু আমাদের শুধু 3 পয়েন্টের ক্ষেত্রে আমাদের বের করতে বলছে কি, আর ইকিউ বের করতে বলছিল। তোমরা আগে ম্যাথটা যদি রিভাইজ করে থাকো, আর ইকিউ বের করতে বলছিল, কিন্তু এইখানে কিন্তু ওইটা বলে নাই। এখানে বের করতে বলছে কি, আই কই, এই যে এই আইটা, এই শাখার কারেন্টটা বের করতে বলছে। এখন তোমাদের একটু বলি, পয়েন্ট মেথডের ক্ষেত্রে তোমরা যখন বাধা না পাবা তখন কিন্তু পয়েন্টটা চেঞ্জ করতে পারবা। যখন বাধা না পায়, একটা লাইনে যখন বাধা পায় তখন পয়েন্ট কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। বাধা না পাইলে কিন্তু পয়েন্ট একই থাকে। কিন্তু যখন তুমি দেখবা যে একটা লাইনে তোমার কোনো ডাটা বের করতে বলছে, যদি সে লাইনে বাধা থাক বা না থাক, ধরো এই লাইনে তোমার কারেন্ট বের করতে বলছে, তখন তুমি কিন্তু আর এই পয়েন্ট কী করতে পারবে না, একই রাখতে পারবা না। কারণ কি, যদি তুমি এই পয়েন্টটা একই বানাই ফেলাও, তাহলে তোমার এই শাখার কারেন্ট বাই করতে বলছে, তখন কিন্তু শাখাটা থাকে না। মানে পয়েন্ট একই ধরা বলতে কিন্তু এই শাখাটা একটা সিঙ্গেল পয়েন্টে চলে আসে। তার মানে আমার কি কনসিডার করতে হবে, যে যদি কোনো শাখায় আমি দেখি যে কারেন্ট বাই করতে বলছে, ওই শাখায় বাধা থাক বা না থাক, পয়েন্ট কিন্তু আমার চেঞ্জ করতেই হইবে, এখান থেকে বি হয়ে যাবে। কিন্তু যদি না বলে, এরকম না বলে, শুধু শর্ট লাইন থাকে, তাইলে তুমি চেঞ্জ করার দরকার নেই, সিই থাকবে। কিন্তু আমার যেহেতু শাখা
শাখাটাই বলছে কারেন্ট বাই করতে, সুতরাং আমি শাখাটারে যদি ভ্যানিশ করে দিই একটা পয়েন্টে আনি ফেলাই, তাহলে তো আমি শাখা আর দেখাইতে পারবো না। সেক্ষেত্রে আমার কি, যদি শাখা দেখাইতে হয় তাহলে অবশ্যই কী করতে হবে, আমার পয়েন্ট চেঞ্জ করতে হবে। সেই জন্য আমি লিখছি দেখো সি থেকে সি আনার কথা, কিন্তু আমি সি থেকে কী লিখছি ডি, কারণ এই শাখাটা আমার কী করতে হবে, শো করতে হবে। এখন আমি কি করব, আমাদের 2 পয়েন্টের যে চিত্র ছিল, 3 পয়েন্টের যে চিত্র ছিল, 4 পয়েন্টের একটা চিত্র ছিল, তো আমি মেইন সার্কিট থেকে এখন আমি কি করব, পয়েন্ট যেহেতু বসানো হয়ে গেছে, আমি পয়েন্ট কোথায় বসাইছি, মেইন রুলস যেখানে কারেন্ট ভাগ হয় সেখানেই পয়েন্ট বসাতে হবে। তাহলে আমি পয়েন্ট এই পাশের পয়েন্টটা বসাইছি এ, যেখানে কারেন্টগুলো ভাগ হয়ে গেছে, আবার এইখানে পয়েন্ট বসাইছি বি, যেখানে কারেন্টগুলো বসাইছি, এ চেঞ্জ হয়ে গেছে সি, বি চেঞ্জ হয়ে গেছে ডি। কেন ডি হয়েছে, কারণ এই শাখা আমার শো করতে হয়েছে, এই সি থাকতো কিন্তু যেহেতু শাখায় কারেন্ট দেখাইতে হয়েছে সেই জন্য আমার কি ডি আনতে হয়েছে। তো এটা কয় পয়েন্ট মেথড, 4 পয়েন্ট মেথড। তো 4 পয়েন্ট মেথডের চিত্রটা আমরা যদি দেখি, চিত্রটা হয়েছে কি, চিত্র হয়েছে এটা দেখো, এ বির মধ্যে এটা এ, এটা বি, তাহলে এ বির মধ্যে আছে কি 4, লিখলাম এ বির মধ্যে 4, এসির মধ্যে আছে কত 6, এসির মধ্যে 6, এ ডির মধ্যে আছে কত, এডি কই, এডির মধ্যে আছে কত 4, এডির মধ্যে 4, এসির বিসির মধ্যে আছে কত, বিসির মধ্যে আছে কত 8, আর আছে বিডির মধ্যে কত আছে 2। জাস্ট তোমরা দেখে কোন কতর মধ্যে কত আছে সেটা বসাই দেবা। আর দেখো সিডির মধ্যে একটা আছে কত শর্ট লাইন, সিডির মধ্যে আছে কত শর্ট লাইন। এখন শর্ট লাইনে প্যারালালে কি 3 বাদ না, এই শর্ট লাইনে যদি প্যারালালে তুমি 3 আঁকতা, 3 কি হয়ে যেত, বাদ হয়ে যেত। সেই জন্য কিন্তু সিডির মধ্যে আর একটা আছে, কিন্তু একটা শর্ট লাইন আর প্যারালালে 3, আমি কিন্তু 3টা লিখি নেই, 3 বাদ হয়ে গেছে, কারণ শর্ট লাইনে প্যারালালে বাদ, তোমরা বিগত প্রত্যেকটা ক্লাসে দেখছো, আমরা বলছি। তাহলে আমি এখান দিয়ে কী করবো, আরটি ক্যালকুলেশন করবো। আরটি আগের 3 পয়েন্টের ম্যাথের মতোই আরটি ক্যালকুলেশন করছি। তোমরা জানো যারা বেসিক পড়তেছো, ইকুয়াল চিহ্ন দিয়ে একটু দূর থেকে শুরু করবা। তুমি 6 প্যারালাল 4 আছে, 6 প্যারালাল 4 দিলাম, প্লাস 8 প্যারালাল 2, এই দুইটা যোগ করলাম, যোগ করে একটা ব্র্যাকেট এই পাশে বেরাইছি, একটা ব্র্যাকেট এই পাশে বেরাইছি। প্যারালাল আছে কার সাথে, 4 এর সাথে, প্যারালাল 4 ব্র্যাকেট ক্লোজ করছি, এই পাশে একটা ব্র্যাকেট বাড়াইছি, এই পাশে একটা ব্র্যাকেট বাড়াইছি। তাইলে কত আসে, তোমরা আগের ক্লাসে দেখছো এইটুক সমান সমান আসে 4, তাহলে 4 প্যারালাল 4 করলে কত আসে 2। 4 প্যারালাল 4 করবা কীভাবে, 4 প্যারালাল 4 কীভাবে করে দেখো, উপরে দেবা গুণ, নিচে দেবা যোগ, 4 4 কত 16, আর নিচে হয় কত 8, তাহলে কত 8 দুগুণে কত 16, এরকম হয় 4 প্যারালাল 4। তাহলে 4 প্যারালাল 4 কত আসে কত 2। তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স পাইছি কত 2 ওহম। এখন আমরা টোটাল রেজিস্ট্যান্স দিয়ে টোটাল ভোল্টেজে ভাগ দিলে কত আসে, টোটাল কারেন্ট 6 ওহম। আমি আগের দিনও 3 পয়েন্টের মেথডে বলছি যে যদি লোড সমান হয় তাহলে কারেন্ট কি হয়ে যায়, টোটাল কারেন্টটা সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এই পাশেও আছে 4, আর এইটা পুরোটা করলে আসে কত, এই পাশে আছে 4, এইটা পুরোটা করলে আসে কত, এটা পুরোটা করলেও আসে 4। তাহলে এই পাশেও আছে লোড 4, এই পাশেও আছে লোড 4, তাহলে এইখানে যদি 6 থাকে তাহলে এই পাশে 3, এই পাশে কত 3 ভাগ হয়ে যাবে। মানে লোড যদি সমান থাকে তাহলে 3 মানে যে মানটা থাকবে ওইটা সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আমি কি করছি, আইটি সমান 6 পেয়েছি, তাহলে I1 কোনটা ধরছি, এইটা হচ্ছে এই শাখাটা হচ্ছে I1, আর এই শাখাটা হচ্ছে I2 ধরছি। তাহলে I1 সমান I2 সমান কি, টোটাল কারেন্টের 2 সমান 2 ভাগে ভাগ করে দিছি 3 অ্যাম্পিয়ার। আচ্ছা দেখো, তাহলে আমার বাই করতে কইছে কি এই শাখার কারেন্ট, কারণ এই শাখার কারেন্ট আমি কীভাবে পাবো, দেখো তো এইটা তো বাদ হয়ে যাবে, শর্টের প্যারালালে এইটা কী হয়ে যাবে বাদ, এটা বাদ হয়ে যাবে। তাহলে আমার আসে কি, যে এই I6টা আগত, এই I6 টোটাল I6 আসছে, এইটা এসে কয় ভাগে ভাগ হয়েছে, এই জায়গায় একটা ভাগ হয়েছে এই কারেন্টটা, এবং এই জায়গায় ভাগ হয়েছে কত I8। তাহলে আমরা লিখতে পারি না যে I6 সমান কি, এই টোটাল কারেন্টটা সমান কি এই 2 ভাগে বিভক্ত, তাহলে I6 সমান আমরা লিখতে পারি কি I8 প্লাস I লেখা যায়। তাইলে আমি লিখতে পারি কি, যদি এইটার এই পাশে মাইনাস করে আনি তাহলে I সমান কি লেখা যায় I6 মাইনাস I8। এখন আমরা একটা সার্কিট আঁকি, এইটারই একটা ফরম্যাট সার্কিট, এই পাশে আমরা আঁকছি। দেখো 4 আছে, 6 প্যারালাল 4, এই পাশে একটা আছে কি লাইন 8 প্যারালাল 2। তাহলে এই দেখো এইখানে আমরা পাইছি কত 3, এইটা পাইছি কত 3। তাহলে এই লাইনটা কি, এই লাইনটাই না, দুইটা ভাগ হয়ে আবার এই একই লাইনে আসছে, তাহলে এইটা তো I2ই, তাহলে এটাও 3। তাহলে এখন আমার বাই করা লাগবে, যদি আমার এইটা পাইতে হয় I পাইতে হয়, তাহলে I6 এর মান লাগবে আর I8 এর মান লাগবে। তাহলে এখন আমরা যাবো কি কারেন্ট ডিভাইডার ও ভোল্টেজ ডিভাইডারে। তাহলে আমি যদি কারেন্ট ডিভাইডার করি, দেখো এই 2 শাখার মধ্যে কারেন্ট ডিভাইডার যদি করি, এই 2 শাখার জন্য আগত কি 3, তাহলে 3 আগত কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত 4, বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইড বাই কত 2 শাখার যোগফল, বিপরীত শাখা প্লাস নিজস্ব শাখা, তাহলে আসে কত আমার 1.2। আবার এই সিমিলারলি I8 এর ক্ষেত্রেও আগত কারেন্ট কত, I2 সমান 3, তাহলে আমার বিপরীত শাখা কত 2, তাহলে 3 × 2 ডিভাইড বাই কত নিজস্ব প্লাস বিপরীত শাখা, তাহলে আসে কত 0.6। তাহলে আমি লিখছি এই যে মান বসাই দিছি জাস্ট
আই সমান সমান কি I6 এর মান 1.2, I8 এর মান কত 0.6, তাহলে আমার আসে কত 0.6, এটাই অ্যান্সার। এই ম্যাথটা কিন্তু ডুয়েট অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বেসিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারছো, ধন্যবাদ।